নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর শুরুতেই যে পরিস্থিতির দিকে, যে খবরের দিকে নজর রাখবো, ব্যারাকপুরের চিড়িয়া মোড় যা আজ রণক্ষেত্রের চেহারা নেয়। কেন? তার কারণ হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে আইন অমান্য কর্মসূচি ছিল বিজেপির, সেই কর্মসূচিতে ঘিরেই কিন্তু ধুমধুমার কাণ্ড। রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির আইন অমান্য কর্মসূচি, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে ব্যারাকপুরে যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জল কামান, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা। ব্যারাকপুরের চিড়িয়া মোড়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য কর্মসূচি, এবং এই কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর এলাকা। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জল কামান। ব্যারাকপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। কথা বলবো শুভজিতের সঙ্গে। শুভজিৎ, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো, পাশাপাশি জানতে চাইবো কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। শুভজিৎ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এই মুহূর্তের পরিস্থিতি এবং পাশাপাশি জানতে চাইবো কেন এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। দেখো, তুমি জানো রাজ্যের বিভিন্ন জায়গার মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আজকে ব্যারাকপুর কমিশনারেট অফিসে ঘেরাও অভিযান করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সেই মতে বিজেপির রাজ্য সভাপতি এবং কমিশনারেট অফিসে তিনি ঘেরাও করার উদ্দেশ্যে তিনি জমায়েত হন। ব্যারাকপুর স্টেশন থেকে এই মিছিল শুরু হয় এবং ব্যারাকপুর নগরপাল কার্যালয়, আমার ঠিক পিছনে যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় পর্যন্ত কিন্তু একটি মিছিল যাওয়ার কথা থাকে, কিন্তু পুলিশের তরফ থেকে সেই মিছিল কিন্তু আটকে দেওয়া হয় প্রথমে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে। যখন পুলিশ প্রথম ধাপে যখন মিছিল পুলিশ আটকে দেয়, তখন কিন্তু রণক্ষেত্র চেহারা নেয় রীতিমতো ব্যারাকপুরের এই বিটি রোড এলাকায়। এই বিটি রোড এলাকাতে যখন প্রথম ব্যারিকেড যখন আটকায়, তখন ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপির এখানকার যারা নেতা কর্মীরা রয়েছেন তারা, এবং প্রথম ব্যারিকেড ক্রস করে কিন্তু ঠিক এই জায়গাতে আসে। যখন সেকেন্ড ব্যারিকেড যখন ক্রস করতে যায়, তখন সেই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু একটি উত্তপ্ত জায়গা পরিস্থিতি হয়। পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ করা হয় বলে পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এবং তারপরে কিন্তু অগ্নিগর্ভ হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল। ব্যারাকপুরে বহু যারা পুলিশ কর্মী রয়েছেন তারা আহত হয়েছেন। আমার পিছনে যারা পুলিশ কর্মী রয়েছেন, আমাকে একবার দেখানোর জন্য আমার চিত্র সাংবাদিককে, একজন পুলিশ কর্মী রয়েছেন, তার পায়েও কিন্তু লেগেছে ইটের ঘা লেগেছে, এবং তারপর তার ফোনের অবস্থাটাও হলো। স্যার, আপনাদের কি লাঠিচার্জ করতে? লাঠিচার্জে আমরা অন্যদিকে হয়েছে জানি না, আমার সামনে হয়নি, অন্যদিকে হতে পারে। যেভাবে ইট মেরেছে, যেভাবে ওরা আইন না মেনে, আমরা এত মাইকিং করছি লফুলি, ওদেরকে রিকোয়েস্ট করলাম, শোনেনি ওরা। তারপরে যা পুলিশে অ্যাকশন হয়েছে, লাঠিচার্জ আমার সামনে বলতে পারছি না, আমি দেখিনি। দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে হতে পারে হয়তো লাঠিচার্জ করা হতে পারে, কারণ যেভাবে উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল ওই ব্যারাকপুর, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কিন্তু লাঠিচার্জ একটা শ্রেণী হয়তো করতে পারে। কিন্তু পুলিশের উপরে যেভাবে পাথর ছিল, আমি তোমাকে দেখানোর যদি বলি, এখনো কিন্তু রাত্রতত্ত্ব রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পাথর পড়ে রয়েছে। এই যে ইটগুলো পড়ে রয়েছে, এরকম ইট, প্রচুর এরকম ইট কিন্তু ব্যারাকপুরে এই রাস্তা জুড়ে, অর্থাৎ বিটি রোড জুড়ে কিন্তু বিস্তীর্ণ জায়গায় কিন্তু এরকম ইট বৃষ্টি দেখা গেছে। ফলে কিন্তু পুলিশ যখন বাধ্য হয়েছেন, যখন সেকেন্ড ব্যারিকেড যখন ভাঙা হচ্ছে, তারপরেই কিন্তু পুলিশ রোখার চেষ্টা করে, তখন পুলিশকে লক্ষ্য করে তারা ইট ছোড়ে। তার পাল্টা কিন্তু পুলিশ তখন লাঠি চার্জ করতে হয়। যারা বিজেপি কর্মী ছিলেন, যারা পুলিশের উপর আহত, পুলিশকে যারা মেরেছেন, এরকমও কিন্তু তাদের কাছে ফুটেজ রয়েছে বলে কিন্তু জানিয়েছেন ডিসি নর্থ আশিস মৌর্য। তারপরে কিন্তু ডিসি নর্থের তরফ থেকে একটি বিশাল বাহিনী তারা আসেন এবং তাদেরকে আটক করা বা গ্রেপ্তার করার চেষ্টা করেন, কিন্তু সেই মুহূর্তে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের হাত থেকে কিন্তু ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু বাদানুবাদের সৃষ্টি হয়। শুভজিৎ, জানতে চাইবো এই ঘটনার পর বিজেপি নেতৃত্বের কি বক্তব্য? বিজেপি নেতৃত্বের তরফ থেকে, অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, পুলিশ সম্পূর্ণটাই নাকি চক্রান্ত করে এই ঘটনা সৃষ্টি করেছেন। কারণ পুলিশ যদি ব্যারিকেড না করতো, তারা কিন্তু শান্তভাবে এখান থেকে মিছিল নিয়ে চলে যেতে পারতেন। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর ফলেই কিন্তু এই ঘটনা বলে কিন্তু সম্পূর্ণভাবে পুলিশকেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেক্ষেত্রে একবার যদি আমরা জানতে চাই যে এই যে কর্মসূচি নিয়ে আজকে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা যারা ছিলেন, এই কর্মসূচিতে তাদের দাবি কি ছিল?
এই কর্মসূচিতে তাদের দাবি ছিল পশ্চিমবঙ্গ বা উত্তর 24 পরগনা, বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তুমি জানো বেশ কিছুদিন, বেশ কয়েক মাস ধরে যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, বোমাগুলির শব্দে মানুষের ঘুম ভাঙছে, খুন হচ্ছেন বহু সাধারণ মানুষ, তৃণমূল কর্মীরা অনেক খুন হচ্ছেন বা অনেক সাধারণ মানুষও খুন হচ্ছেন। সেই সব সাধারণ মানুষের যারা একটি যাদের হ্যালো হ্যাঁ শুভজিৎ, সেই সব সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে কিন্তু ভাবনা চিন্তা করেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নগরপালের কাছে আসছিলেন কিন্তু রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই কর্মসূচি আজকে ছিল ডক্টর সুকান্ত মজুমদারের, কিন্তু তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল। যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেক্ষেত্রে এখনকার অবস্থা আমরা জানতে চাইবো, এই মুহূর্তে কি পরিস্থিতি, পাশাপাশি এই যে কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ব্যারাকপুর এলাকা, চিড়িয়ামোড় এলাকা, এখন যান চলাচলের কি পরিস্থিতি, সাধারণ মানুষ তারা ওখান দিয়ে যাতায়াত কি করতে পারছেন? দেখো, স্বাভাবিকভাবে যখন আজকে বিকেল 4টের থেকে এই কর্মসূচি ছিল, বিক্ষোভ কর্মসূচি, তার 2 থেকে 3 ঘন্টা আগে থেকে কিন্তু ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এই ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে এই বিডি রোড অঞ্চল। স্বাভাবিকভাবে নিত্যযাত্রীদের তো একটা অসুবিধা যেরকম দেখা গেছিল, কিন্তু এই মিছিলের হওয়ার পরে কিন্তু ভোগান্তি আরো বেড়ে গেছে। কারণ তুমি জানো মিছিল হওয়ার পরে একদিকে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মিছিল শেষ হওয়ার পরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল, তারপরে কিন্তু আবার আপাতত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। অর্থাৎ যতটা উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। জানি রাখি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং একজন পুলিশ আহত হয়েছে, আমরা দেখালাম সেই ছবি। পাশাপাশি জানি রাখি যে এই পরিস্থিতি হওয়ার কারণে কিন্তু এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার নেতৃত্বে আজকে বিজেপির আইন অমান্য কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে ঘিরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও উঠেছে। আমরা জানি 5 দিনের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কোচবিহারে প্রশাসনিক সভা করেন, পাশাপাশি শিলিগুড়িতে, এবং শিলিগুড়িতে তিনি তার বক্তব্যে যেটা বলেন আপনাদের জানিয়ে রাখি, তিনি বলেছেন যে বাংলার বকেয়া নিয়ে ধর্নায় বসবেন তিনি। 7 দিনের ডেডলাইন দিয়েছেন, 1 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে ডেডলাইন, বকেয়া না পেলে 2রা ফেব্রুয়ারি থেকে ধর্না। জানিয়ে রাখি বাংলার বুথে বুথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা, ফের বকেয়া ইস্যুতে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বকেয়া না মেটালে ব্লকে ব্লকে আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি। বকেয়া মেটাতে 1 তারিখ অবধি সময় দেওয়া হয়েছে, বকেয়া না মেটালে 2রা ফেব্রুয়ারি থেকে ফের ধর্না। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তার বক্তব্যে তিনি বলেছেন যে বাংলার বকেয়া নিয়ে ধর্নায় বসবেন তিনি। 7 দিনের ডেডলাইন, এই যে 7 দিন, এই ডেডলাইন পার হয়ে গেলেই কিন্তু ধর্নায় বসবেন তিনি সময় দিয়েছেন 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এই 1 ফেব্রুয়ারি পেরিয়ে গেলেই কিন্তু 2রা ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন। 5 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে কোচবিহারে প্রশাসনিক সভা করেন এবং তারপর শিলিগুড়িতে তিনি যখন সভা করেন সেখান থেকে তিনি বার্তা দেন যে বকেয়া ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে বলেন বকেয়া না মেটালে ব্লকে ব্লকে আন্দোলন চলবে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জানিয়ে রাখি দিলীপ বাবু, আপনাকে আজ প্রশাসনিক সভা থেকে যেটা বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে কড়া বার্তা দিয়েছেন, বকেয়া না মেটালে ব্লকে ব্লকে আন্দোলন হবে। 7 দিনের ডেডলাইন দিয়েছেন তিনি। 1 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে ডেডলাইন, বকেয়া না পেলে 2রা ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন। এই ধরনের ধমকি অনেকবার দিয়েছেন উনি, আর এতে কিছু যায় আসে, উনি এখানে যতই ধমকি দিন, যতই হাঁটাহাঁটি করুন, কি হবে, দিতে হবে, সেটার কথা উনি একবারও বলছেন না। গরিব লোকের উন্নয়নের টাকা লুট করবে ওনার পার্টির লোকেরা, আর উনি কেন্দ্রকে ধমকি দেবেন যে টাকা দিয়েছে, এটা কতদিন চলবে? কেন ওই সব দিয়ে আর এখানে ভোটও পাওয়া যাবে না, মানুষকে বোকাও বানানো যাবে না। ধন্যবাদ কথা বলার জন্য।
কথা বললাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, আজকে কোচবিহারে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিলিগুড়িতে যে প্রশাসনিক সভা করেছেন সেখান থেকে কড়া বার্তা, কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগ তুলেছেন এবং তিনি যেটা বলছেন যে বাংলার বকেয়া নিয়ে তিনি এবার কিন্তু ধর্নায় বসবেন। 1 ফেব্রুয়ারি অবধি ডেডলাইন, তারপর কিন্তু 2 ফেব্রুয়ারি থেকে তিনি ধর্নায় বসবেন। বাংলার বুথে বুথে ব্লকে ব্লকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্রপুরে স্কুলের খবরে এবার নজর রাখবো। সেখানে বহিরাগতদের তাণ্ডব এবং এই ঘটনায় হাইকোর্টের পক্ষ থেকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে এবং মঙ্গলবারের মধ্যে এদেরকে গ্রেফতার করতে হবে এমনটাই নির্দেশ। জানি রাখি, নরেন্দ্রপুর স্কুল, সেখানে বহিরাগতদের তাণ্ডবের ঘটনা এবং এই ঘটনায় হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে অভিযুক্ত যারা তাদেরকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেব, আরো বিস্তারিত জানবো এই হাইকোর্টের এই নির্দেশ সম্পর্কে। পল্লব। এদিন সকালে যখন মামলাটা শুরু হয় তখন পুরো বিষয়টা জেনে বিচারপতি বসে অত্যন্ত উদ্যয়ন এবং নরেন্দ্রপুর থানার আইসিকে বিকেল 3টের সময় এজলাসে হাজির হওয়ার নির্দেশটা দেন। সেই মতো আইসি এসেছিলেন। আইসির কাছে জানতে চাওয়া হয় যে শিক্ষক শিক্ষিরা মার খাওয়ার পর যে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর কি হয়েছে, তখন তিনি জানান যে হ্যাঁ, এফআইআর অনুযায়ী 4 জনকে গ্রেপ্তার করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে। তো সেটা জানার পর বিচারপতি জানান যে কিন্তু অভিযুক্তের সংখ্যা তো 4 জন নয়, তার চেয়ে অনেক বেশি। তাদের কেন গ্রেপ্তার করা যায়নি? পুলিশের দাবি যে অভিযুক্তরা প্রায় সকলেই গা ঢাকা দিয়েছে। তো তিনি জানান ওসব শুনতে চাই না, আগামীকাল 10:30টার মধ্যে যেন সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, এটা তিনি জানিয়েছেন। আর ওই স্কুল সম্পর্কে আদালতে নির্দেশ যে বারুইপুরের এসডিও আপাতত ওই স্কুল পরিচালনার দায়িত্ব নেবেন, এটাই আজকের শেষ নির্দেশ। আগামীকাল একটা শুনানি হওয়ার সম্ভাবনা। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডবের ঘটনা এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এমনটাই নির্দেশ হাইকোর্টের। জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টার মধ্যে গ্রেফতার করতে হবে, অর্থাৎ আদালত কিন্তু সময়সীমা বেঁধে দিল। আগামীকাল সকাল 10:30টার মধ্যেই গ্রেফতারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নরেন্দ্রপুরের ঘটনা, স্কুলে বহিরাগতদের তাণ্ডবের ঘটনা নিয়ে হাইকোর্টের এই নির্দেশ। এখন সময় বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমরা নজর রেখেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 5 দিনের জেলা সফরে আজ গিয়েছিলেন কোচবিহারে, সেখানে প্রশাসনিক সভা করেন। পাশাপাশি শিলিগুড়ি, সেখানকার প্রশাসনিক সভা থেকে তিনি যে বার্তা দেন, সেখানে কিন্তু তিনি কেন্দ্রের বকেয়া নিয়ে বঞ্চনার যে অভিযোগ তার ছিল, সেই অভিযোগের কথা বলে তিনি যা বলেছেন, তিনি ডেডলাইন দিয়ে দিয়েছেন কেন্দ্রকে। 1 ফেব্রুয়ারির মধ্যে যদি তার দাবি না মেটানো হয় তিনি কিন্তু 2 ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন, এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি জানিয়ে রাখি, আজকে কাকদ্বীপে একটি সভা ছিল, বুথ সম্মেলনী সভা, সেখান থেকে শান্তনু ঠাকুর তিনি যেটা বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে, অর্থাৎ ভোট সামনে এবং তার আগে মতুয়া দাস শান্তনু ঠাকুর তিনি বলছেন যে সিএএ কার্যকর হবে 1 সপ্তাহের মধ্যে। অর্থাৎ শান্তনু ঠাকুর তিনি কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছেন, আর এই ডেডলাইনকে ঘিরে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। 1 সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে। লোকসভা নির্বাচনের ঠিক আগে শান্তনু ঠাকুর তিনি আজকে কাকদ্বীপের যে বুথ সম্মেলনী সভা ছিল সেখান থেকে বার্তা দিলেন। কাকদ্বীপ থেকে তিনি বললেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার যেটা বক্তব্য হলো সিএএ 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে।
ভোটের আগে ইস্যু বাংলার বঞ্চনাও। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেটা শুনলাম, তার যেটা বক্তব্য ছিল যে এই যে বকেয়া, তাই নিয়ে কিন্তু 7 দিনের ডেডলাইন, এবং এই ডেডলাইন যখন পেরিয়ে যাবে 1 ফেব্রুয়ারি হয়ে গেলেই কিন্তু 2 ফেব্রুয়ারি থেকে তিনি ধর্নায় বসবেন, এমনটাই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও। শান্তনু ঠাকুর কি বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরলাম। সেই সঙ্গে ফের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজনৈতিক চর্চা। যেমনটা বলছিলাম, শান্তনু ঠাকুরের বক্তব্য, তিনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে রাজ্য সহ গোটা দেশে সিএএ লাগু হবে। তার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে কিন্তু জোর জল্পনা। বাংলায় সিএএ প্রয়োগ করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অন্যদিকে অনড়। পাশাপাশি তিনি বিএসএফ এর বিরুদ্ধে তোপ দেখেছেন। কে কি বলেছেন শুনুন। লোকসভা ভোটের মুখে সিএএ তরজা, মতুয়া সাংসদের মুখে ডেডলাইন। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন আর তাকে ঘিরেই ভোটের মুখে তুমুল চর্চা। একেবারে 1 সপ্তাহের ডেডলাইন বেঁধে সিএএ চালু হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁর সাংসদ মতুয়াগড়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর। 1 সপ্তাহের মধ্যে বাংলায় সিএএ, শান্তনুর ডেডলাইনে বিতর্ক। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। নাগরিকত্ব সংশোধনী আইন চালু নিয়ে কেন এতটা নিশ্চিত শান্তনু ঠাকুর? কেন্দ্র কি ইতিমধ্যেই সিএএ চালুর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে? বিজেপির রাজ্য সভাপতির গলায় ভিন্ন সুর। देखिए, सरकार की ओर से कोई टाइम फ्रेम दिया गया है कि नहीं, मुझे पता नहीं। इस विषय में तो सरकार ही बोल सकती है, पार्टी और सरकार अलग होता है हमारे सिस्टम में। लेकिन मुझे पूरा विश्वास है कि हमारे गृह मंत्री जी आदरणीय अमित शाह जी के ऊपर कि लोकसभा से पहले जरूर सीए का जो रूल्स रेगुलेशन वो निकल जाएगा। জম্মু কাশ্মীরে আলাদা করে জনগণনা শুরু করেছে পুলিশ, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ রাজ্যেও সীমান্তবর্তী এলাকায় বিএসএফ আলাদা করে আই কার্ড বা পরিচয়পত্র দিচ্ছে, মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। লোকসভা ভোটের আগে সিএএ এনআরসিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি, তো তৃণমূল সুপ্রিমোর। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত উদ্বাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের যে কোনো প্রয়োজন নেই তা বহুবার মনে করিয়ে দিয়েছেন মমতা। সিএএ এনআরসির বিরোধিতায় দিল্লির শাহিনবাগে তুমুল বিরোধিতা দেখা গিয়েছিল, যে আন্দোলনে চাপের মুখে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। কলকাতা টিভি। লোকসভা ভোটের মুখে সিএএ তরজা, আর এই নিয়ে কথা বলবো, এই প্রসঙ্গে আলোচনা করব। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা দেখা যাচ্ছে যে ভোট যত এগিয়ে আসছে নানা বিষয় নিয়ে তরজা তুঙ্গে উঠছে। আজ হলো সিএএ ভোটের মুখে মতুয়া তার শান্তনু ঠাকুরের, তিনি ডেডলাইন বলে দিলেন 1 সপ্তাহের মধ্যে। সুকান্ত মজুমদার তিনি বললেন ডেডলাইন সেরকম ভাবে কিছু দেওয়া হয়নি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বললেন যে নতুন করে আবার রাজনীতি শুরু হয়েছে সিএএ নিয়ে, ক্যা করা শুরু হয়ে গিয়েছে। অবশ্যই তিনি অনড়, সিএএ হতে দেবেন না। এবং সিএএ ছাড়াও তিনি কিন্তু কেন্দ্রের সেই বকেয়া বঞ্চনা সেই নিয়েও কিন্তু সরব হয়েছেন, ডেডলাইন তিনিও দিয়েছেন। তিনি বলছেন যে 1 ফেব্রুয়ারি অবধি ডেডলাইন, তা যদি না হয়, দাবি পূরণ না হলে 2 ফেব্রুয়ারি থেকে তিনি ধর্নায় বসবেন। সব মিলিয়ে যা পরিস্থিতি, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে যে বক্তৃতা করেছেন তার মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনের একটা অভিমুখ, বড়সড় অভিমুখ তিনি রচনা করে দিয়েছেন। তার এই বক্তৃতার 3টি দিক আছে, রাজনৈতিক দিক, সাংগঠনিক দিক এবং আদর্শগত দিকও রয়েছে। প্রথম ব্যাপার হচ্ছে সিএএ সংক্রান্ত ব্যাপার। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কয়েক বছর আগেই সংসদে পাশ হয়েছিল, কিন্তু তার বিধি তৈরি করা যায়নি। 5 বার 6 বার নতুন করে সময় নিতে হয়েছে বিধি তৈরি করবার জন্য। সেই বিধি তৈরি করা কবে শেষ হবে সে ব্যাপারে কোনো কথা কেন্দ্রীয় সরকার কিছু জানায়নি।
কেন্দ্রীয় সরকারের অন্যতম একজন প্রতিমন্ত্রী শান্তনুবাবু তিনি গতকাল যে বক্তৃতা করেছেন তাতে বলেছেন 7 দিনের মধ্যে সিএএ লাগু হবে। এটা ওর বক্তৃতার ধরন শুনে এবং পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবুর কথা শুনে মনে হয় যে কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করা ছাড়া শান্তনু ঠাকুরের এই কথার অন্য কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। কিন্তু সিএএকে সামনে রেখে যদি মেরুকরণের চেষ্টা করা হয় বাংলায়, সেই প্রসঙ্গটি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বের সঙ্গে তুলে এনেছেন। তিনি বলেছেন বিএসএফের আইডেন্টিটি কার্ড দেওয়ার প্রসঙ্গ। সুতরাং এই বিষয়গুলো রাজনৈতিক, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়, যে বিষয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এনেছেন। তিনি বলেছেন যে এরাজ্যে সিএএ কার্যকর হতে দেবেন না, এই কথাটা, এবং যারা কার্যকর করতে চায় তাদের প্রচেষ্টা, এসবের আইনগত নানান রকম গলিপথ দিয়ে চলতে হবে। সংসদে পাশ হওয়া আইন এরাজ্যের জন্য কিভাবে প্রয়োগ করা হবে না হবে রাজ্য সরকার না চাইলে সেগুলো ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে সিএর বিরুদ্ধে শক্তপোক্ত অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে তিনি বলেছেন বিজেপি ঠিক করা একমাত্র দেবতাকেই একমাত্র দেবতা হিসেবে মেনে নেব না। আদর্শগত অবস্থান, অর্থাৎ সারা দেশে একমাত্র উপাস্য একজনই দেবতা আছেন, এই যে বয়ান তৈরি করার চেষ্টা করছে বিজেপি, তার বিরুদ্ধে কিন্তু আজকে সাহসের সঙ্গে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আদর্শগত অবস্থান আজকের ভারতে খুবই জরুরি। আরেকটি সবথেকে বড় কথা, যেটা রাজনৈতিকও বটে সাংগঠনিকও বটে, তিনি 26 তারিখে প্রজাতন্ত্র দিবসের দিন ইনফর্মাল কথাবার্তা বলতে গিয়ে সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে বকেয়া না মেটানো শুরু করলে আমি আন্দোলন শুরু করব। 7 দিন হয়তো 2 তারিখেই শেষ হচ্ছে, 26 তারিখ থেকে গুনলে বোঝা যাচ্ছে। এবং তিনি আজকে বলেছেন 2 তারিখ থেকে বকেয়া আদায়ের দাবিতে আন্দোলন করবেন। আমরা এর আগে দেখেছি গত বছরের দ্বিতীয়ার্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গিয়েছিলেন, সেখানে আন্দোলন করেছেন, তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেননি, পরে কেন্দ্রীয় মন্ত্রী নানা রকম বয়ান দিয়েছেন। তারপর এরাজ্যে এসে আন্দোলন রাজভবনের সামনে করা হয়েছিল, রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হয়েছিল, রাজ্যপাল বলেছিলেন আমি ঠিক জায়গায় পৌঁছে যাব যাতে ঠিক মতো কাজ হয়, কিন্তু কিছুই হয়নি। এবারে 2 তারিখ থেকে আন্দোলন শুরু, আন্দোলনে খোদ মুখ্যমন্ত্রী বসবেন, বড় ব্যাপার, গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সাংগঠনিক ব্যাপারটাও লক্ষ্য করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জেলায় জেলায়, ব্লকে ব্লকে, বুথে বুথে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ জেলায়, ব্লকে, বুথে যদি আন্দোলন ছড়িয়ে দিতে হয় তার জন্য তৈরি করতে হবে সংগঠনকেও, এবং সেইভাবেই বুথ ভিত্তিতে তৃণমূলের যে নির্বাচনী সংগঠন সেই সংগঠনকে এই জায়গা থেকে একটু বিরত করছি, আমরা শোনাবো দর্শকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে তিনি কি বলেছেন। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? এ তো গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সিএএ নিয়ে। আপনাদের আগে বলেছিলাম শান্তনু ঠাকুর তিনি কিন্তু বলেছেন 1 সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে, অর্থাৎ ডেডলাইন দিয়ে দিয়েছিলেন তিনি। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু সেই ডেডলাইন সম্পর্কে কিছুই অবগত নন। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন একবার। देखिए, सरकार की ओर से कोई टाइम फ्रेम दिया गया है कि नहीं ये मुझे पता नहीं। इस विषय में तो सरकार ही बोल सकती है, पार्टी और सरकार अलग होता है हमारे सिस्टम में। लेकिन मुझे पूरा विश्वास है कि हमारे गृह मंत्री जी आदरणीय अमित शाह जी के ऊपर कि लोकसभा से पहले जरूर सीए का जो रूल्स रेगुलेशन वो निकल जाएगा।
এই সমস্ত নিয়ে আলোচনা করছিলাম আমাদের পলিটিক্যাল লিডার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপাতত ধন্যবাদ আশিস দা আপনাকে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার, বিরতির পর ফিরছি, আরো খবর নিয়ে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের ঠিক আগেই আগামী 27শে ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন। রাজ্যের 5টি আসনে হবে রাজ্যসভা নির্বাচন। রাজ্যসভায় বাংলায় মোট 16টি আসন রয়েছে, যার মধ্যে 5টি আসনের মেয়াদ শেষ হচ্ছে 2রা এপ্রিল। আরো বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আর কি জানা যাচ্ছে? দেখো মধুবন্তী, কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে, নোটিফিকেশন হয়েছে 27 তারিখ রাজ্যসভার যে 5টি আসন রয়েছে রাজ্যে, সেখানে নির্বাচন হবে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের 4 জন রয়েছেন যাদের সময় 6 বছর অতিক্রান্ত হয়েছে। আরেকজন সেই সময় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট থেকে নির্বাচিত হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তার আসনটিও খালি হচ্ছে। এই 5টি আসন, তার মধ্যে কিন্তু যে পরিমাণ বিধায়ক তৃণমূল কংগ্রেসের রয়েছে তাতে তাদের 4টি আসনে জয়লাভ প্রায় নিশ্চিত। অন্যদিকে একটি আসন যেটা ভারতীয় জনতা পার্টির দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মধুবন্তী শেষ মুহূর্তে বেশ কিছু রাজনৈতিক পরিবর্তন বা দলবদলের ঘটনা না ঘটে, তাহলে কিন্তু 4টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। এবং অন্য একটি আসনে, অর্থাৎ 5ম আসন, যেটি তাদের যে বিধায়ক সংখ্যা রয়েছে তাতে তাদের নির্বাচনে জয়লাভ প্রায় নিশ্চিত। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2-1 দিনের মধ্যে রাজ্যসভায় কারা প্রার্থী হচ্ছেন তা জানিয়ে দেবেন এবং 5ই ফেব্রুয়ারি থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যেই নোটিফিকেশন ইলেকশন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের প্রার্থী করেন বা পুরনো যারা প্রার্থী ছিলেন তাদের কাউকে নতুন করে মনোনয়ন দেন কিনা তার দিক থেকে তাকিয়ে থাকতে হবে। তবে অভিষেক মনু সিংভির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং রাজ্য সরকারের সমস্ত রাজ্য সরকারের যেসব বিষয়গুলি সুপ্রিম কোর্টেও তিনি মামলা লড়েন এবং সেই জায়গা থেকে দেখার যে অভিষেক মনু সিংভিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কোন রকম ভাবে সমর্থন করা হয় কিনা, যেটি 6ষ্ঠ আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। 16তম দিনে পড়ল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আমরা জানি বাংলা থেকে বিহারে প্রবেশ করেছে। কথা বলবো সফর সঙ্গী আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে সরাসরি কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, জানতে চাইবো, এই যে বিহারে প্রবেশ করেছেন রাহুল গান্ধী, তিনি কিষানগঞ্জে ছিলেন কিছুক্ষণ আগে আমরা জানি। গতকাল পালা বদলের পর আজকে বিহারে প্রবেশ করলেন রাহুল গান্ধী। সফরসূচি কি রয়েছে, তার বার্তায় রাহুল গান্ধী কি বলতে চলেছেন, কি জানতে পারছো? অবশ্যই আমরা সুচন্দ্রিমার কথা শুনবো। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিহারে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা, বাংলা থেকে বিহারে প্রবেশ, চোপড়া হয়ে ইসলামপুর এবং তারপর পাঞ্জিপাড়া হয়ে কিষানগঞ্জে ন্যায় যাত্রা পৌঁছয়। নীতিশ কুমারের শিবির বদল নিয়ে আজ তিনি বক্তব্য রাখেন এবং পাশাপাশি বলে রাখি, সব থেকে উল্লেখযোগ্য সেই পালা বদলের পরেই কিন্তু আজ রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা নিয়ে বিহারে প্রবেশ। 16তম দিনে পড়ল ভারত জোড়ো ন্যায় যাত্রা, বাংলা থেকে বিহারে এই ন্যায় যাত্রা কর্মসূচি আজকে। যেমনটা বলছিলাম, বিহারের আড়ারিয়ায় এই মুহূর্তে রয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে যে কর্মসূচি, যে ন্যায় যাত্রা। এই ন্যায় যাত্রার সঙ্গেই সফর সঙ্গী আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। সুচন্দ্রিমা, একদমই যেমনটা আমি তোমাকে বলছিলাম মধুমন্তী, যে রাহুল গান্ধীর রাস্তার দুধারে যে মানুষের উপস্থিতি, মানে গতকাল বিহারে যে সরকারের পরিবর্তন এবং নীতিশ কুমারের সরকার পরিবর্তনের যে
24 ঘন্টা কাটতে না কাটতে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে এইভাবে স্বাগত জানাতে মানুষজনের উপস্থিতি, কংগ্রেস মনে করছে যে একে যাত্রাতে কোনো রকম তো প্রভাব পড়বেই না, বরং জেডিইউর বিচ্ছিন্ন হওয়া ইন্ডিয়া জোট থেকেও আগামী সময় কংগ্রেস নেতৃত্ব এটা বার্তা দিতে পারবে এবং মানুষ অবশ্যই ভাবে বিহারের মানুষ এটা অন্তত বুঝবে যে তারা বিজেপিকে কেন চায় না এবং কংগ্রেসকে কেন চায়। তুমি যেটা বলছিলে, দেখো সমর্থনের বিষয়টা আমি আরো একবার দেখাতে চাইবো ছবিটা কতটা স্পষ্ট হচ্ছে। আড়ারিয়া যেখানে জনসভা করার কথা, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি এবং তারা বিশেষ করে বিজেপির সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে জোট বাঁধা, সেটাকে তারা কিন্তু কোনো রকম ভাবেই মেনে নিতে পারছে না। তাদের মনে হচ্ছে যে তাদের কোথাও গিয়ে কোণঠাসা করা হচ্ছে এবং দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য কংগ্রেস এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে 5টা ন্যায়, সামাজিক ন্যায়, আর্থিক ন্যায়, সুরক্ষার ন্যায়ের কথা, নারী সুরক্ষার ন্যায়ের কথা যেমন বলেছে, কৃষকদের ন্যায়ের কথা যেমন বলেছে, ঠিক সেইভাবেই এই প্রান্তিক মানুষেরা, বিহারের বাসিন্দারা, তারা রাজ্য রাজনীতিতে পরিবর্তন দেখলেও দেশের জাতীয় রাজনীতিতেও মোদী সরকারের পরিবর্তন দেখে কংগ্রেসকে সেখানে চাইছে। সাধারণ মানুষের অন্তত দাবি এটাই, তারা বলছেন যে কংগ্রেসকে সেই সুযোগটা তারা দিতে চান এবং জনসমর্থনের সেই ছয়লাভ দেখে অন্তত গতকাল বিহারে যে পট পরিবর্তনের কথা কংগ্রেস নেতৃত্বকে বারংবার শুনতে হচ্ছে যে কেন তারা কোনো আগে থেকে পদক্ষেপ নিলেন না বা কেন তারা এই জোটের ক্ষেত্রে নীতিশ কুমারের যে ভূমিকা সেখানে তাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছিল এবং তাকে যখন আহ্বায়কের পদও দেওয়া হয় তিনি তা স্বীকার করেননি। তাই তখন থেকেই কি কংগ্রেস নেতৃত্ব বুঝতে পারছিল না বা সেইভাবে কি বিহার প্রদেশের তরফ থেকে কোনো রিপোর্ট গিয়ে পৌঁছয়নি যাতে হাইকমান্ড কোনো সিদ্ধান্ত নিতে পারে? তাই গঠবন্ধন ভেঙে গেল, বিহারে মানুষ কংগ্রেসের পাশে রয়েছে এবং আগামীকাল মল্লিকার্জুন খার্গে তিনি আসছেন এবং এই যে সভাস্থল পূর্ণিয়ায় হতে চলেছে সেখানে আরজেডির তরফে তেজস্বী যাদব থাকবেন এবং থাকার কথা রয়েছে। লালু যাদব তিনি যদি থাকতে না পারেন তাহলে প্রতিনিধি পাঠাবেন বলেও কিন্তু কথা রয়েছে। তাই পূর্ণিয়াতে আগামীকালের এই ভিড়ের পর প্রচুর মানুষ, 1.5 লাখের সেই মাঠ উপস্থিতি হওয়ার কথা, কিন্তু লাখো মানুষ সেখানে উপস্থিত থাকবেন বলে কংগ্রেস নেতৃত্ব আগামীকালের সেই মহা র্যালি নিয়ে দাবি করেছে। ধন্যবাদ সুচন্দ্রিমা। আগামীকালের মহা র্যালিতে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। बिना सामाजिक न्याय और आर्थिक न्याय के ये देश प्रगति कर ही नहीं सकता है। ये खोखले शब्द हैं, ये जो विकास की बात करते रहते हैं, सामाजिक न्याय के बिना, आर्थिक न्याय के बिना ये काम किया ही नहीं जा सकता है। এখন সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত হস্তক্ষেপ। শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা জানান, হাইকোর্টের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে। মেডিকেল কলেজ ভর্তি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তর 3 সপ্তাহ বাদে এই মামলার ফের শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাত। কলকাতা হাইকোর্টের মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত দুর্নীতির মামলা সরানো হল সুপ্রিম কোর্টে। 2 বিচারপতির সংঘাত চরম পর্যায়ে পৌঁছানোর কারণে এই মামলায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এই মামলা দেশের শীর্ষ আদালতে শোনা হবে বলে জানান প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। মেডিকেল মামলার সব পক্ষকে লিখিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে হচ্ছে কি, হাইকোর্টে হচ্ছে কি, লোয়ার কোর্টে হচ্ছে, সেই নিয়ে কিছু বলার নেই। তবে দুটো কথা বলবো। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিষেবা যেভাবে উন্নত হয়েছে
যেখানে 100% মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়, এত নতুন নতুন মেডিকেল কলেজ, নতুন ডাক্তার নিয়োগ, নতুন মেডিকেল সিট বাড়া, সমস্ত কিছু হয়েছে। এর মধ্যে যদি কোনো এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে, সেটা প্রমাণিত হলে আমাদের সরকার নিশ্চয়ই সেটা রেয়াত করবে না, কারণ আমাদের সরকার জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। কোন বেঞ্চে তদন্ত হবে সে নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ চায় অবিলম্বে প্রকৃত সত্য জানতে এবং প্রকৃত অপরাধীদের প্রতিষ্ঠিত করতে, যাদের মেধাকে প্রতারিত হয়েছিল তাদের সুবিচার পাইয়ে দিতে। কিন্তু এই মেডিকেল মামলারও পরিণতি যদি ডিএ মামলার মতো হয়, অনির্দিষ্টকালের জন্য একটার পর একটা তারিখ দেখতে থাকে মানুষ, তাহলে কিন্তু সেটা খুব একটা সুখকর হবে না। কেন্দ্রীয় সরকারের তরফেও সোমবার সুপ্রিম কোর্টে কিছু বলতে চেয়েছিলেন সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি তাকেও লিখিত বক্তব্য জানাতে বলেন। শীর্ষ আদালতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য, সিঙ্গেল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক। মামলা সরানো না হলে আবার একই ঘটনা ঘটবে। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সভায় যাচ্ছেন বলে অভিযোগ। মেডিকেলে ভর্তির 14টি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে। দায়ের করা হয়েছে মোট 4টি এফআইআর। কোন বিষয়ে দুই বিচারপতির সংঘাত চরমে পৌঁছয়? দুই বিচারপতির সংঘাত। মেডিকেলে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে তা খারিজ করে দেয়। বিচারপতি সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ত্রুটি উল্লেখ করে ডিভিশন বেঞ্চের নির্দেশেই তিনি খারিজ করে দেন। সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেনজির এই সংঘাতের আবহে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলা শুনে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের হস্তক্ষেপ। মেডিকেল মামলায় হাইকোর্টের যাবতীয় বিচার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। সিবিআই তদন্তেও স্থগিতাদেশ। রাজ্য মামলাকারী এমনকি সিবিআইকেও নোটিশ দেওয়া হয়। সোমবার মেডিকেল মামলা শুনানির ভার হাতে নেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা রাজ্যের। শনিবারই মামলা করা হয়। আগামী 3 সপ্তাহ পরে আবারও মেডিকেল মামলার শুনানি। সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। সামগ্রিকভাবে বলা যেতে পারে, কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি বিচার্য বিষয়ের মামলা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় এবং সরাসরি সুপ্রিম কোর্টের চলে যাওয়ায় একটা নিদর্শন সৃষ্টি হলো কলকাতা হাইকোর্টের এই বিচার পর্ব নিয়ে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। এবার যে খবরে নজর রাখবো, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি এবং এই দেওয়ানি বিধি অবিলম্বে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরাখণ্ডে দেওয়ানি বিধি উত্তরাখণ্ডে প্রথম লাগু হচ্ছে। এই আইন 5ই ফেব্রুয়ারি পাশ হবে উত্তরাখণ্ড বিধানসভায়। উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে বিজেপি জিতলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভোটে জিতে ক্ষমতায় ফেরার পরে এবার সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হলেন তিনি। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি করল সে রাজ্যের সরকার। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধর্মের মানুষের জন্য বিবাহ বিচ্ছেদ, বিবাহ, জমি সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একই আইন প্রচলনের রূপরেখা তৈরি করবে ওই কমিটি। কথা বলবো নিউজরুম থেকে, সরাসরি রয়েছেন আমার সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, একটু আগে সিএ নিয়ে কথা হচ্ছিল, তখন লোকসভা নির্বাচনের আগে অনেকগুলো এজেন্ডার মধ্যে এই সিএ, যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে এই মুহূর্তে। এবার অভিন্ন দেওয়ানি বিধি, এটাও কি তাহলে একটা ইস্যু হলো? দেখো, 2019 সালে নির্বাচনে দাঁড়িয়ে বিজেপি যে কতগুলো সাম্প্রদায়িক এজেন্ডা দেশের সামনে রেখেছিল, তার মধ্যে অনেকগুলো তারা ইতিমধ্যেই কার্যকরী করতে পেরেছে। যেমন কাশ্মীরের ঘটনা, আমরা জানি 370 নম্বর ধারা বাতিল ইত্যাদি ঘটনা তারা ঘটিয়েছে। তাদের সেই ইস্তেহারে, 2019 সালের ইস্তেহারে এই রকম একটি কথাও ছিল যে সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে। দেওয়ানি বিধি হচ্ছে বিবাহ সংক্রান্ত আইন, উত্তরাধিকার সংক্রান্ত আইন
বা যেসব আইন ফৌজদারি আইনের আওতায় পড়ে না, দেওয়ানি বা সিভিল আইনের আওতায় পড়ে, এই আইনগুলো সর্বভারতীয় ভিত্তিতে লাগু আছে বা চালু আছে। সুতরাং সেই আইন বদলাতে গেলে সাধারণভাবে আইন এবং সংবিধান সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এই যে সর্বভারতীয় ক্ষেত্রে কোনো উদ্যোগ সংসদে নিতে হবে এবং সেই স্তরে সিদ্ধান্ত করতে হবে। কিন্তু আজকে যে খবর আমরা পাচ্ছি এবং আগেও আমরা খবর পাচ্ছিলাম যে উত্তরাখণ্ডে বিজেপি গভর্নমেন্ট সেখানে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করেছে, যে কমিটি অভিন্ন দেওয়ানি বিধির ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট বিধানসভায় বা মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছে জমা দেবার কথা। এখন মনে হচ্ছে যে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে, সেই শুরুর সময়েই সেই কমিটি তার রিপোর্ট জমা দেবে এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলছেন যে এই রিপোর্টের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধির আইন সেই বিধানসভায় পাশ হবে। বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধির আইন পাশ করা সম্ভব কি সম্ভব না, সাংবিধানিক না অসাংবিধানিক, সে প্রশ্ন তো রয়েছেই। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই জিনিসটাকে সামনে রেখে সারা দেশে একটা মেরুকরণের রাজনীতির দিকে হাঁটতে পারে বিজেপি। মেরুকরণের রাজনীতি এই কারণে যে ভারতবর্ষে এমন অনেক সম্প্রদায় আছে বা এমন অনেক জনগোষ্ঠী আছে যারা তাদের নিজেদের পরম্পরাগত দেওয়ানি বিধি রাখতে চান। তাদেরকে তাদের আপত্তির কথা না শুনে যদি কেবলমাত্র আইন করে এই ধরনের দেওয়ানি বিধি তৈরির উদ্যোগ নেওয়া হয়। বিরত করছি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, যে উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ান বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা জানি, এবং সেই প্রতিশ্রুতি রক্ষায় এবার তিনি তৎপর হলেন, কি বলবেন? জানি না এটা কিভাবে সম্ভব হবে, কারণ ভারতীয় আইন বিধি ভারতীয় সংবিধান মেনে চলতে গেলে এটা সংবিধান পরিবর্তনের দরকার। একটা রাজ্য কিভাবে সেটা করতে পারে এটা আমার বোধগম্যের বাইরে। কারণ মনে করুন ভারতের সংবিধানের মধ্যেই যেটা আছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, কিংবা হিন্দুদের এই আইন আছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি সাকসেশন অ্যাক্ট, এসবগুলো উঠে যাবে তাহলে তো। সুতরাং অন্যদিকে মুসলিম অ্যাক্ট কিংবা খ্রিস্টানদের জন্য যে ম্যারেজ আছে অ্যাক্ট আছে, তাদের সাকসেশন অ্যাক্ট, সেই সবগুলো গোলমাল করে কিভাবে এক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব আমি জানি না কিভাবে করছে। কিন্তু এগুলো হচ্ছে গাজোয়ারি রাজনীতি, মানুষের মনের রাজনীতি নয়। সারা ভারতবর্ষ যে সবাইকে নিয়ে একসঙ্গে চলার যে প্রতিজ্ঞাবদ্ধ, যেটা সংবিধানের মূল নির্যাস, সেটাকে এটা খেলাপ করবে এইটুকুনি আমরা জানি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি যেটা বললেন এটা গাজোয়ারির রাজনীতি। আশিস দা, একেবারেই এই কথাটার সঙ্গে কিছুটা সহমতি আমাদের পোষণ করতে হবে, কেননা একটি রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি পাশ করা হয়তো সম্ভব নয় সাংবিধানিকভাবে। সুতরাং শুধু গাজোয়ারি নয়, একে কেন্দ্র করে সারা দেশে মেরুকরণ এবং সাম্প্রদায়িক রাজনীতিকে আরও তুঙ্গে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে বলে অনেকে মনে করছেন। সুতরাং এই ব্যাপারে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো কি বক্তব্য রাখেন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার আগামী দিনে এই প্রতিশ্রুতি রক্ষায় কতটা তিনি সফল হন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। যেমনটা বলছিলাম যে এই যে অভিন্ন দেওয়ানি বিধি এবং যা কার্যকরার প্রক্রিয়া শুরু করার কথা ভাবনা চিন্তা হয়েছে, ভোটে জিতে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি করেছে সে রাজ্যের সরকার। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধর্মের মানুষের জন্য বিবাহ বিচ্ছেদ, জমি সম্পত্তি এবং উত্তরাধিকারী সংক্রান্ত একই আইন প্রচলনের রূপরেখা তৈরি করবে ওই কমিটি। আর কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মানু গৌড়, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিংহ এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেঙ্গা ডাঙ্গওয়াল।
করতে হচ্ছে। আপনাদের চোখ থাকুক রাত দিন 7 দিন কলকাতা টিভিতে।